শুভ সন্ধ্যা এবং শুভ নববর্ষ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশে ছড়িয়ে থাকা অসংখ্য কোটি কোটি বাঙালি প্রত্যেককে আজকে সত্যি একটি অনন্য দিন। এই প্রোগ্রাম শুরুর দিনে শুরু করার সময় আমি আসলে উপলব্ধিতে আনতে পারিনি যে পয়লা বৈশাখটা হবে শুক্রবার। সো আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি যে এত সুন্দর একটি উদযাপনের দিনে আবারও নতুন করে আপনাদের সামনে আসতে পারছি। তো আমি আশা করি আজকের সমস্ত দিন সুন্দরভাবে কেটেছে, বাকিটুকু এই রজনীও কাটবে সুন্দরভাবে। এবং সবচেয়ে বড় কথা, আগামী দিনের যেই নতুন বছরকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি, তাও হবে সুখে, স্বাচ্ছন্দ্যে, সমৃদ্ধিতে ভরপুর। থ্যাংক ইউ স্যার। আমি আসলে মুগ্ধ হয়ে কথা শুনছিলাম, ভুলেই যাচ্ছিলাম যে আমাকে কথা বলতে হবে। সো লিসেনার, আমার বন্ধুরা, আপনাদেরকে বলছি এই মুহূর্তে আপনি টিউন করে আছেন বাংলাদেশের বৃহত্তম এফএম রেডিও নেটওয়ার্ক ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন। অ্যানি রয়েছি আপনার সঙ্গে, এবং সবচেয়ে বড় কথা, আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার কথা নতুন করে বলার কিছু নেই। ইন আ শর্ট আমি কোনো কিছু বলতে পারবো না। আমাদের সাথে রয়েছেন, আমি ভাইটালি বলছি তার কথা, নামটাই হচ্ছে মানে ভার্সালিটি তার সেটা প্রকাশ করে দেয়। রাশেক রহমান রয়েছেন আমাদের সঙ্গে, এবং আমাদের এই শোটির নাম হচ্ছে কল রাশেক। গত শুক্রবার থেকে শুরু হয়েছে, এবং অ্যামেজিংলি আমরা আসলে খেয়াল করেছি যে এই শুভ নববর্ষের দিন, একদম বছরের প্রথম দিন বাংলা বর্ষের, তাকে পেয়ে গেছি। তার মানে হচ্ছে সারাটা বছর যে আমাদের খুব ভালো কাটবে, এটা কিন্তু একেবারেই অবধারিত। খুব ছোটবেলায় শুনেছিলাম যে বছরের প্রথম দিনে এমন কিছু করা উচিত, যেটা ভালো কিছু করা উচিত, যেন সারাটা বছর ভালো যায়। তো সারা দিন আমরা যাই করেছি না কেন, সূর্য যতই আমাদের সাথে একদম বিপরীত একটা ব্যবহার করুক, তারপর দেখা যায় শেষ পর্যন্ত দিন শেষে সূর্য ডুবে গেলেও অসম্ভব সুন্দর একটা চাঁদ উঠে গেছে কিন্তু আজকে ঢাকা এফএম এ। এবং সূর্যের প্রখরতা নিয়ে অভিযোগ করার কোনো সুযোগ আসলে নেই। সূর্যের তাপদাহ, তার তীব্রতা সত্যিকার অর্থে জীবনের উপস্থিতির কথারই বহিঃপ্রকাশ ঘটায়। সূর্য না থাকলে কি হতো, সেটা চিন্তা করা দরকার। হ্যাঁ, আমাদের মতো মেয়েদের আসলে কমপ্লেইনটা বেশি থাকে, কারণ আমাদের তো মেকআপের একটা ব্যাপার থাকে। এই জন্য বোধহয় সূর্যের ব্যাপারে আমাদের এত কমপ্লেইন। এনিওয়ে বন্ধুরা, অলরেডি শুরু হয়ে গেছে কল রাশেক, আপনাকে নতুন করে আর বলার কিছু নেই। এবং আমি বলতে চাচ্ছি যে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে চাইলেই কিন্তু আপনাদের যে কোনো প্রবলেম, এই প্রজন্মের যত কথা, স্বপ্ন, চাহিদা, এবং আমাদের পুরো দেশবাসীর কিছু না পাওয়া কিংবা তাদের আশার কথা, আর স্পেশালি আজকে আমরা টপিক অন্য একটা ভাবছিলাম, তবুও তারপরও বলছি যে সব কিছুর কথা নিয়েই কিন্তু আপনি আমাদেরকে কল করতে পারেন। স্পেশালি রাশিক স্যারকে কল করতে পারেন, এবং নাম্বারটা আমি বলে দিচ্ছি 9611444222। আবার বলছি 09611444222। সো আমাকে কল করতে থাকুন। অলরেডি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে স্যার, আপনি খেয়াল করছেন কিনা যে আমাদের ফোনের বাতিটা কিন্তু একের পর এক জ্বলেই যাচ্ছে। তো এখন আমরা অবশ্যই কথা বলবো ওনার সঙ্গে, এবং পাশাপাশি হচ্ছে আপনার কথাবার্তাগুলো আপনি আমাকে জানাতে থাকুন, এবং আপনি চাইলে কিন্তু আমাদেরকে এসএমএসও করতে পারেন, অন্তত আমি দেখতে চাচ্ছি। এবং ফেসবুকে আমি পোস্ট দিয়ে দিয়েছি আমাদের ফেসবুকে, সেখানেও আপনি আপনার কথাবার্তাগুলো আমাদেরকে জানাতে পারেন। তো গত সপ্তাহে কিন্তু আমাদের কথা হচ্ছিল এমন একজন মানুষের সঙ্গে, একদম শুরুতেই ফার্স্ট যে কলার ছিলেন আমাদের সুরমান আলী, ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে একদম অনার্স পড়ছেন, থার্ড ইয়ারে। হ্যাঁ, সো সেই সুরমান আলী বলছিলেন যে তার লাইফের কথা। খুব ছোটবেলা থেকে, মানে তিনি জন্মান্ধ ছিলেন, পাশাপাশি দেখা গেছে তার বাবা নেই, এবং মা গৃহকর্মী ছিলেন, মানে বিভিন্ন বাসায় কাজ করে করে তাকে এই পর্যন্ত বড় করেছেন, এবং তার জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে যে পড়াশোনাটা এগিয়ে নেওয়া যাওয়া। এবং আমি খুব অ্যামেজিংলি খেয়াল করেছি, অবশ্য গতদিন আমি লিসেনার ছিলাম, এই সিটটাতে আমার বসার সৌভাগ্য হয়নি। তো অ্যাজ এ লিসেনার আমি খেয়াল করেছি যে আসলে এত কষ্টের ভেতরেও একটা মানুষ যেহেতু এভাবে এগিয়ে গেছে, তো তার মানে হচ্ছে তাকে এগিয়ে যেতে দেওয়া উচিত। এটা আমি একজন লিসেনার হিসেবে ভেবেছি, এবং তার কলটা পাওয়ার পর মনে হচ্ছিল কি হতে যাচ্ছে তার সাথে। তো আজকে আমি আসলে অফ এয়ারে অনেক কিছুই জেনেছি, কিন্তু আমি চাচ্ছি যে আজকে স্যার আপনি তার সাথে আবারও কথা বলেন, আমরা সবাই কথা বলি তার সাথে, এবং জেনে নেই কি হয়েছিল আমাদের সুরমান আলীর সঙ্গে। সুরমান আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাশেক রহমান বলছিলাম, তুমি ভালো আছো? জি ভাইয়া, আপনি ভালো আছেন ভাইয়া? আমি আছি ভালো। আমি তোমার ভাই, আপনাকে শুভ নববর্ষ জানাই ভাইয়া। তোমাকেও শুভ নববর্ষ। তোমার ট্রায়ালস এন্ড ট্রিবুলেশনস, তোমার ফিট, আমি আমাদের সমাজের কয়েকজন বড় বড় মানুষের কাছে বলেছি, এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে প্রত্যেকটি মানুষ তোমার সাথে
সংহতি প্রকাশ করে, তোমার যেই প্রতিবন্ধকতাকে জয় করে সামনের দিকে এগিয়ে যাওয়া, সেই ব্যাপারটাকে তারা অ্যাপ্রিসিয়েট করে, সাধুবাদ জানায় এবং তোমার সহযোগিতায় তারা এগিয়ে আসতে চায়। তো আমরা চাই জি জি ভাই। এমনই একজন ব্যক্তি যার নাম জনাব আতাউর রহমান, যিনি বাংলাদেশের সর্ববৃহৎ সরকারি ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেডের সিইও এবং এমডি। তার সাথে আমরা এখন কথা বলবো। আমি চাই তুমিও তার সাথে কথা বলো এবং এই জি জি ভাই। এই ভাই আমি কি আমার ব্যাকগ্রাউন্ডটা কি বলবো? ব্যাকগ্রাউন্ড তো আমরা জানি, উনিও জানেন। উনি লাইনে আসলে উনি বলবেন যে উনি তোমার সহযোগিতার জন্য কি করতে পারবেন বা কি করতে চান, সেটা আমরা শুনি। জি জি ভাই। তো তুমি একটু লাইনে থাকো, আমরা রূপালী ব্যাংকের এমডি জনাব আতাউর রহমান স্যারের সাথে একটু কথা বলি। জি জি ভাই। জি স্যার, আমরা ভীষণভাবে চেষ্টা করছি আতাউর রহমান স্যারকে অন্তত আমাদের লাইনে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। এখনো ডায়াল করা হচ্ছে, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তাকে কানেক্ট করতে পারবো। তো তার মাঝে সুমন আলী, আপনি কেমন আছেন? জি জি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমি ঢাকা এফএম থেকে অ্যানি বলছি এবং আজকে আমার সৌভাগ্য হয়েছে আপনার সাথে কথা বলার। গতদিনই স্যার যখন আপনার সাথে কথা আমিও বলছিলেন, অনেক গর্বিত যে আপনার সাথে কথা বলতে পেরেছি। এজন্য আমি নিজেকে ধন্য মনে করি যে আপনাদের সাথে হয়তো কথা বলতে পারতাম কিনা, কিন্তু আল্লাহর রহমতে যে কোনো উসিলায় হোক, কোন মাধ্যমে হোক, কথা বলতে পেরেছি। আতাউর ভাই আসসালামু আলাইকুম, গর্বিত। রাশেক রহমান বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? জি আছি, আপনি ভালো আছেন? জি আছি ভালো। আতর ভাই, আপনার সাথে যে সুরমান আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ২য় বর্ষের ছাত্র, যিনি জন্মান্ধ বটে, তার ব্যাপারে আলাপ করেছিলাম। তিনিও লাইনে আছেন এবং আমি তাকে বললাম যে তার জীবনের গল্পটা শোনার পরে আপনি সমবেতী হয়েছেন, একই সাথে তাকে সহযোগিতাও করতে চেয়েছেন। তা আপনি নিজ মুখে যদি একটু বলেন। আমরা এখন লাইভে আছি, বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের কথা শুনছে। আপনারা বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক হিসাবে এই মেধাবী কিন্তু কি বলবো প্রতিবন্ধী ব্যক্তি, যার জীবনে সফল হওয়ার অদম্য ইচ্ছা আছে, তার জন্য কি করতে চান, এটা যদি একটু বলেন তাহলে আমরা সত্যিকার অর্থে কৃতজ্ঞ এবং একটু উপকৃত হব। না, আসলে এটা আমি যখন শুনলাম, আপনার কাছে চিঠিটা পেলাম, তখন সত্যি আমি বেশ বিমোহিত হয়েছি যে একজন এইরকম প্রতিবন্ধী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধা দিয়ে ভর্তি হতে সক্ষম হয়েছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। জি। তার যে আর্থিক অনটনের কথা আমি শুনেছি এবং আমি চিঠি থেকে আমি আমার খুব অনুভূতি জেগেছে এবং আমি খুব টাচ হয়েছি যে আসলে এইরকম একজন মেধাবী ছাত্রকে, এরকম অনেকেই হয়তো আছে কিন্তু অনেকেই মানে আলোর মুখ দেখে না। তো তার যখন চিঠিটা পেলাম এবং আপনার কাছে শুনলাম, তখন আমি মনে করলাম যে আমাদের তার পাশে দাঁড়ানো উচিত। রূপালী ব্যাংক একটি রাষ্ট্রীয় ব্যাংক এবং আমি মনে করি রাষ্ট্রীয় ব্যাংক হিসেবে আমাদের অনেকগুলো দায়িত্ব আছে এবং আমাদের যে সিএসআর অ্যাক্টিভিটিস, তার মধ্য থেকে আমরা অনেককেই হেল্প করে থাকি, অনেক প্রতিষ্ঠানকে হেল্প করি। আর এই ছাত্রের কথা যখন জানলাম, এই মেধাবী ছাত্রের কথা, আমি সত্যি ব্যক্তিগতভাবে খুব আমার অনুভূতিতে এটা এসছে যে তার পাশে দাঁড়ানো আমাদের উচিত। সমাজের সব বিত্তমান মানুষেরই এগিয়ে আসা উচিত এইরকম ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ব্যাংকের সাথে আমি যেটা কথা বলেছি এবং আমি এইটুকু আপনার মাধ্যমে তাকে আশ্বাস দিতে চাই যে তার পড়ালেখার খরচ হিসাবে আমার রূপালী ব্যাংক তার পাশে দাঁড়াবে এবং আমি এটুকু নিশ্চয়তা দিতে চাই যে অ্যাটলিস্ট তাকে 1 লক্ষ টাকা রূপালী ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হবে তার পড়ালেখার খরচ হিসেবে। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সুরমান আলী ভাই, আপনি তো শুনতে পাচ্ছেন, আপনার জি জি ভাই, আমি শুনতে পেরেছি ভাই। আপনার অনুভূতি কি? তো স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ যে স্যার আমাকে হয়তো মানে যে বিশেষ একটা মানে কি বলবো যে বিশেষ ছাড় দিয়েছেন এবং আমার লেখাপড়ার ক্ষেত্রে উনি একটি বিশেষ অনুদান দিয়েছেন। এই জন্য আমি তার কাছে অনেক কৃতজ্ঞ। আর স্যারের জন্য দোয়া করবো, স্যার যেন তার জীবনটাকে সার্থক করতে পারে এবং আমিও স্যারের কাছে দোয়া চাই যেন আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারি। আতর ভাই, হ্যালো। আসসালামু আলাইকুম। জি আতর ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, লাইনটা বোধহয় কেটে গেছে। হ্যাঁ, আমাদের লাইনটা কেটে গেছে আনফরচুনেটলি। সত্যিকার অর্থে ঢাকা এফএম 90.4 এবং কল রাশেক এই প্রোগ্রামের পক্ষ থেকে জনাব আতাউর রহমান, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রূপালী ব্যাংক লিমিটেড, তাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি সুরমান আলীর সহযোগিতার জন্য
এগিয়ে এসেছেন এবং 1 লক্ষ টাকার নগদ সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন। আর সুরমান আলী, তোমার জন্য আমার আরেকটা সুখবর আছে, এটা বলা বড্ড প্রয়োজন। সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তারা যখন তোমার এই ঘটনা জানতে পারলো, তাদের অনেক সীমাবদ্ধতা আছে, কোটি কোটি মানুষের জন্য কাজ করতে হয়, তার মাঝে থেকেই সেই মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুজ্জামান, তিনি তোমার জন্য আরও 50,000 টাকার অনুদানের প্রতিশ্রুতি এবং নির্দেশনা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে এই মন্ত্রণালয়ের মন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও বটে। সুতরাং আজকের এই ঘটনা থেকে আমার কাছে আর যাই হোক একটা জিনিস প্রতীয়মান হয়, যে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ, তারা প্রত্যেক শ্রেণীর অসহায় পর্যদস্ত মানুষের পাশে থাকার প্রতিনিয়ত চেষ্টা করছে এবং চেষ্টা করে যাবে। আমি আশা করি তোমার জন্য যতটুকু আমরা করতে পেরেছি, তুমি এটাকে সঠিকভাবে ব্যবহার করে সত্যিকার অর্থে একজন সফল মানুষ হিসেবে আবির্ভূত হবে। তো আমি সেদিন মোতাহার হোসেন প্রিন্স, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক, তার সাথে কথা বলেছিলাম, যদি সম্ভব হয়। অ্যানি, আমি অলরেডি প্রিন্স ভাইয়ের কাছে চলে গেছি, উনি অলরেডি আমাদের সাথে লাইনে আছেন। প্রিন্স, তুমি ভালো আছো? জি, আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। কেমন আছেন ভাই? শুভ নববর্ষ। তুমি কেমন আছো সেটা বলো। জি, ভালো আছে। প্রিন্স, তুমি জেনে খুশি হবে, সেদিন রাষ্ট্রবিজ্ঞানের সুরমান আলীকে নিয়ে তোমার সাথে আমার কথা হচ্ছিল। জি জি। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় তার জন্য 50,000 টাকার অনুদান এবং রূপালী ব্যাংক লিমিটেড তার জন্য আরো 1 লক্ষ টাকার অনুদান ঘোষণা করেছে, সর্বমোট 1.5 লক্ষ টাকা। এই আপনাদের যে অগ্রযাত্রা, যে সমস্ত প্রতিবন্ধী এবং যে সমস্ত সমস্যা সংকুল ছাত্ররা আছে, তাদের শিক্ষাগত প্রতিবন্ধকতা দূরীকরণের বিষয়ে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং নববর্ষের দিনে সত্যিকার অর্থে আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে তুললেন, যে এরকম একটা ছেলে এরকম একটা শিক্ষা সহায়তা পেয়েছে। সত্যিকার অর্থে নববর্ষের আনন্দ আমার দ্বিগুণ বেড়ে গেল। ধন্যবাদ আপনাকে। তোমার কাছে আরেকটু সহযোগিতা চাবো। জি। সুরমান আলী যেহেতু বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘোরা বা এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সাথে পরিচিত না, কিন্তু তুমি অসম্ভব প্রভাবশালী একজন ছাত্র নেতা, তুমি যদি তাকে একটু সহযোগিতা করো, আমাদের কাছে সব নির্দেশনার কাগজগুলো আছে, আমরা এগুলো তোমাকে পৌঁছে দিব, সেই ক্ষেত্রে চেকগুলো যাতে সে কালেক্ট করতে পারে, তুমি যাতে একটু সহযোগিতা করো, তাহলে আমরা সত্যিকার অর্থে কৃতজ্ঞ হব। অবশ্যই, আপনি বলছেন। আর যেহেতু এই ছেলেটা, তার প্রতি মানবিক দৃষ্টি থেকে সবারই একটা দুর্বলতা আছে, সে একজন সে অন্ধ, তাই অবশ্যই তার ব্যাপারে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং আমি ব্যক্তিগতভাবে তাকে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ প্রিন্স, তুমি ভালো থেকো, সবাইকে শুভ নববর্ষ। রাখবেন আপনার এই তরুণদের শিক্ষাগত ক্ষেত্রে আপনার যে অব্যাহত প্রচেষ্টা, যে সহযোগিতা, আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগিতা, সাধুবাদ জানাই। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তোমাকে ধন্যবাদ, তোমাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। জি। আসলে আমার এখন আমি কি বলবো, আমার ভিতরে আবেগের একটা মিথস্ক্রিয়া চলছে। আমার মনে হয় আজকে যে কাজটা আমরা করলাম, তার মধ্য দিয়ে যদি সুরমান আলীর মার পরিশ্রম এতটুকু কমানো যায়, এটা একটা বড় সার্থকতা। এবং আমার ধারণা আমাদের সমাজের সকলেই যারা সৌভাগ্যবান, তারা এভাবেই আরো লক্ষ সুরমান আলীর মায়েদের যে পরিশ্রম, তাকে লাঘব করা, তাদের জীবনে একটু স্বাচ্ছন্দ্য নিয়ে আসার জন্য যদি কাজ করেন, তাহলে সত্যিকার অর্থে একটা সুন্দর বাংলাদেশ আমরা অর্জন করতে পারবো। এবং সুরমান আলী, you must live up to the expectations of your mother and our expectations. ওয়েল, আমি আসলে নিজেও খুব অভিভূত হয়ে যাচ্ছিলাম যে খুব সহজেই আসলে একটা মানুষের আশা এত তাড়াতাড়ি পূরণ হতে পারে। ইটস কাইন্ড অফ মিরাকল আমার কাছে মনে হচ্ছিল। আমরা কিন্তু আসলে জানতাম না কে কত দিবে। ইনফ্যাক্ট গত প্রোগ্রামে সুরমান আলী বলল যে তার মা প্রতি মাসে অন্যের বাসায় কাজ করে তাকে 2,500 থেকে 3,000 টাকা পাঠাতে পারে, কিন্তু এই 2,500-3,000 টাকা পাঠানোর পরও তার আরো 3,000 টাকার মতো ঘাটতি থেকে যায়। দেখা গেল যে যেই আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি আমরা পেয়ে গেছি, তাতে করে তার মার আর ওই 2,500-3,000 টাকাও কিন্তু আর পাঠানো লাগবে না, বরঞ্চ প্রতি মাসে 6,000 থেকে 7,000 টাকা সুরমান আলীর ব্যবস্থা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় কল রাশেক প্রোগ্রামের চলার পথের এই অভিযাত্রার যে একটা লক্ষ্য ছিল, কিছুটা হলেও তো আমরা সামনে এগোতে পারলাম। অবশ্যই সেখান থেকেই কিন্তু কিছুটা হ্যাপিনেস আমরা আসলে ফিল করতে পারছি এবং এই হ্যাপিনেস নিয়ে কথা আমাদের আরো হবে। বাট এই মুহূর্তে আমরা ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক নিয়ে নিচ্ছি। ফিরে এসে কিন্তু ছোট ব্রেক, বেশি লম্বা ব্রেক দিও না।
অবশ্যই আমার চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি পারি আবারও ফিরে আসবো, কারণ আমরা কথা বলবো হ্যাপিনেস নিয়ে। আর আপনি আপনার সমস্যা দূরে থাক, অন্তত আজকে হ্যাপিনেস নিয়ে একটু কথা বলার জন্য হলো কল করতে পারেন 09611444222 এই নাম্বারটিতে। Call Rashid. ওয়েলকাম ব্যাক। আপনি টিউন করেছেন বাংলাদেশের বৃহত্তম এফএম রেডিও নেটওয়ার্ক ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন। অ্যানি রয়েছে আপনার এই সাথে এবং চলছে এই মুহূর্তে কল রাশেক, এবং আমাদের সঙ্গে রয়েছেন স্বয়ং রাশেক রহমান। তার সাথে অনেক কথাই হচ্ছিল, অফেয়ারও কথা বলছিলাম, ভীষণ ভালো লাগছিল, এবং বলছিলাম ফিরে এসে আমরা কথা বলবো হ্যাপিনেস নিয়ে। সো ভাইয়া অলরেডি কিন্তু স্যার আমাদের একটা ফোন রয়েছে, একজন লাইনে আছে, ফোনটা আমরা নেই। ফোনটা নিয়ে নেই, তারপর বাকি কথাগুলোতে যাচ্ছি। হ্যালো, হ্যালো 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 জি বলুন। হ্যালো হ্যাঁ ভাইয়া, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিঠাপুকুর রংপুর থেকে বলছিলাম। যে কে বলছেন? হ্যালো, কে বলছেন? নুরে আলম সিদ্দিকী ভাই। কি খবর? ভালো? হ্যাঁ স্যার, হ্যাঁ ভাই, ভালো আছেন ভাই? জি, আছি। নববর্ষের শুভেচ্ছা ভাই। আপনাকে না অবশ্যই অনেক শুভেচ্ছা। ভাই আজকে আমি মানে ফেসবুকে দেখলাম তো এই অনুষ্ঠানটা আপনি করতেছেন, আচ্ছা, এই জন্য আজকে প্রথমে একটু সূচনা করলাম। তো প্রোগ্রাম কি শুনতে পাচ্ছেন? ভালো লাগছে প্রোগ্রাম? জি 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 ভাই, শুনতে পাচ্ছি এবং এত ভালো লাগতেছে। জি, আসলে ভাই আপনি একদম ব্যতিক্রম সব কাজে। আপনাকে অনেক ধন্যবাদ। কি বলে যে আমাকে চিনতে পারছেন ভাই? আমি নুরে আলম সিদ্দিকী। হ্যাঁ, আমি চিনতে পেরেছি। যতটুকু ব্যতিক্রম মনে হচ্ছে বা অনন্য, তা শুধুমাত্র আপনাদের কারণেই। এটা আমার নিজের ব্যক্তিগত কোনো কৃতিত্ব না। তা আপনাকে অনেক ধন্যবাদ নুর আলম সিদ্দিকী ভাই। আপনাকে আবারও নববর্ষের অনেক এগিয়ে যান ভাই, শুভেচ্ছা। এগিয়ে যান, আমরা আছি। ধন্যবাদ, আমরা সকলে মিলে এগিয়ে যাব। ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর একজন মানুষের এগিয়ে যেতে হলে অন্তত সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে হ্যাপিনেস, এবং এগিয়ে যাওয়ার আরও একটা বড় মাধ্যম হচ্ছে ড্রিম। সো আমার আসলে আজকে স্যারের কাছে প্রশ্ন, হোয়াট ইজ হ্যাপিনেস ইন ইয়োর সেন্স? হোয়াট ইজ হ্যাপিনেস? ইয়েস। অ্যানি, আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আলটিমেট অ্যাচিভমেন্ট অফ হ্যাপিনেস বলে তো কিছু নাই। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে যে আমি সম্পূর্ণভাবে সুখী, এটা খুব কঠিন, রেয়ার। বাট সুখী হওয়ার যে চেষ্টা, সেটা কোনো প্রতিবন্ধকতা ছাড়া যদি নিশ্চিত করা যায় এই চেষ্টাটাকে, তাহলে একজন মানুষ ক্লেম করতে পারে সে সুখী। এখন সুখ ব্যাপারটা কি? আমাদের 2017 সাল বলো, সমসাময়িক সময় বলো, ফান এবং হ্যাপিনেস এই দুটাকে অনেক সময় আমরা এক করে ফেলি। হ্যাপিনেসটা হচ্ছে যে আমি যেমন আছি তেমন খুব ভালো আছি, আমি শান্তিতে আছি, দিস ইজ হ্যাপিনেস। আর ফান হচ্ছে যে আমার হ্যাপিনেসের হয়তো বা কিছুটা অভাব, কন্টেইনমেন্ট, স্থিরতা, ধীরতা, শান্তির অভাব। সো কিছু অ্যাক্টিভিটিস, কিছু কর্মক্রিয়ার মধ্যে দিয়ে সাময়িকভাবে আমি আমার দুঃখ কষ্টকে ভোলার যে একটা প্রক্রিয়া, এটাকে আমরা ফান বলি। আসল ব্যাপারটা কি যে আমরা যদি অর্ধেক গ্লাস পানির উদাহরণ ধরি, তাহলে গ্লাসটি অর্ধেক খালি সেটা নিয়ে চিন্তা করতে পারি, আর অর্ধেকটা পানিতে ভরা সেটা নিয়ে চিন্তা করতে পারি। একজন সুখী মানুষ চিন্তা করবেন যে তিনি সৌভাগ্যবান, কারণ তার গ্লাসে অর্ধেকটা পানি আছে। আর যিনি নৈরাশ্যবাদে বিশ্বাস করেন, নৈরাশ্যে পতিত, হতাশাগ্রস্ত, তিনি চিন্তা করবেন তার গ্লাসে অর্ধেকটাতে পানি নাই কেন। সুতরাং হ্যাপিনেস পৃথিবীর যতটুকু আমাদেরকে দেওয়া ততটুকু নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে শক্তি এবং ইচ্ছা, আই গেস দ্যাট ইজ হ্যাপিনেস। আর স্বপ্নটা হয় কি, আমার যে সামনে কোনো চিন্তা না থাকে আমি কি হতে চাই, কি করতে চাই, তাহলে আমি এই সুখের পিছনে দৌড়াবো কি কারণে বা কিভাবে। অর্থাৎ আমি কারোর জন্য কিছু করতে চাই, আমি নিজের জন্য কিছু করতে চাই, দেশের জন্য করতে চাই, সমাজের জন্য করতে চাই। এই যে একটা স্ট্যান্ডার্ড, এই যে একটা মানদণ্ড, এটা যদি তৈরি না হয়, তাহলে তো অনেকটা দিকহীন একটা নৌকা বা জাহাজের মতো নিজেকে মনে হবে। সুতরাং আই গেস স্বপ্ন অসীম, সীমানাহীন সত্যি, কিন্তু সেই স্বপ্ন আমাদেরকে সহযোগিতা করে সুখটাকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে, এবং প্রতিটা মানুষের স্বপ্ন দেখতে পারাটা খুব জরুরি। এবং এই ক্ষেত্রে
আমি এভাবে বলতে চাই কথাটা, যে আমার বয়স যখন 14 বছর বয়স, আমি প্রথম আমেরিকায় যাই আমার 1980 সালে, যখন আমার বয়স মাত্র 4। তো এরপরে প্রতি বছরই যাই বেড়াতে, বা আমার বড় ভাই পড়ালেখা করতেন। তো আমার বাবা 14 বছর বয়সে একবার ওয়াশিংটন ডিসিতে তিনি আমাকে নিয়ে গেলেন। সেখানে 11টা জাদুঘর আছে, এই জাদুঘরগুলোর নাম হচ্ছে স্মিথসোনিয়ান মিউজিয়াম। তো মিস্টার স্মিথসোনিয়ান একজন অসম্ভব ধনাঢ্য সমৃদ্ধ ব্যক্তি ছিলেন। তিনি মৃত্যুবরণ করার আগে তার সকল সম্পদ দিয়ে গেছেন যাতে 11টা জাদুঘর তৈরি করা যায়, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং সমস্ত পৃথিবীর ছেলেমেয়েরা পৃথিবীর সৃষ্টি, মানব সভ্যতার সৃজন, বৈজ্ঞানিক যেই অগ্রসরমান যেই অবস্থা, সেই সম্বন্ধে সম্যক ধারণা লাভ করতে পারে। তো সেই স্মিথসোনিয়ান মিউজিয়ামগুলোর একটি স্মিথসোনিয়ান স্পেস মিউজিয়াম, যেখানে রাইট ব্রাদার্সের প্রথম উড়োজাহাজ রাখা আছে। ওকে। তোমার চাঁদে নীল আর্মস্ট্রং যেই মহাকাশযান দিয়ে গিয়েছিল সেটা রাখা আছে। এই ধরনের আরো অনেক কীর্তি সেখানে উপস্থাপিত। সেখানকার ফটোকে একটা কথা লেখা ছিল যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ। এই কথাটা বলেছিলেন আলবার্ট আইনস্টাইন, সর্বকালের সর্বসেরা বিজ্ঞানী। ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ। তার মানে স্বপ্ন দেখা, কল্পনা করা, এই যে শক্তি, এই জ্ঞানের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি আমি অনেক জ্ঞানী হলাম, অনেক শিক্ষিত হলাম, কিন্তু তোমার স্বপ্নের জগৎ, তোমার কল্পনার জগতে তুমি এই জ্ঞানকে ব্যবহার করে কি হতে চাও বা কি করতে চাও, হাউ ডু ইউ ওয়ান্ট টু ট্রান্সপায়ার, এটা যদি না থাকে তাহলে জ্ঞানের মূল্য কি? এটার খুব প্রায়োগিক একটা উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন ধরো বাংলাদেশের জাতীয় সংসদ, এর স্থপতির নাম হচ্ছে লুই আই কান। এবং লুই আই কানের একটা স্টেটমেন্ট পৃথিবীর সকল স্থাপত্য কলার অনুষদে পড়ানো হয়। সেখানে বলা হয় যে এ ব্রিক হ্যাজ এ ডিফারেন্ট স্টোরি টু টেল, এভরি ব্রিক হ্যাজ এ ডিফারেন্ট স্টোরি টু টেল। অর্থাৎ আমরা এখন এই রেডিও স্টেশনে বসে আছি, এটাও ইট দিয়ে তৈরি। আবার ওই জাতীয় সংসদ ভবন, সেটাও কিন্তু ইট দিয়ে তৈরি। আবার পদ্মার সেতুও কিন্তু ইট দিয়েই তৈরি হবে। অর্থাৎ যিনি স্থপতি, যিনি নকশা তৈরি করবেন, তার স্বপ্ন এবং তার কল্পনার উপর নির্ভর করে ওই জায়গার ইটগুলো ভিন্ন ভিন্ন গল্প বলবে। ইট দিয়ে 5তলা ভবন তৈরি করা যায়, ইট দিয়ে সংসদ ভবন তৈরি করা যায়। আবার ইট দিয়ে আমাদের দেশের বঙ্গবন্ধুর নেতৃত্বে 30 লক্ষ মানুষের যে আত্মাহুতি, 2.5 লক্ষ মা বোনের যে সম্ভ্রমহানি, তার মধ্যে দিয়ে যে স্বাধীন সার্বভৌম দেশের অর্জন, তাকে শ্রদ্ধা থেকে স্মৃতিসৌধ, সেটাও তৈরি করা যায়। সো আমাদের শিক্ষা, আমাদের সক্ষমতা, আমাদের জ্ঞান, এর প্রস্ফুটন, এর সত্যিকার প্রয়োগ নির্ভর করবে স্বপ্ন, কল্পনার জগতের শানিত যে চিত্ত, তার উপরে। এবং হয়তোবা আজকাল কিছুটা মনে হয়, আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয়। আমার মনে হয় যে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে যদি আরেকটু বেশি স্বপ্ন দেখানো যেত, যদি আরেকটু বেশি কল্পনা করার ক্ষেত্রে একটা লাইসেন্স টু কিল টাইপ, অর্থাৎ যতটা ইচ্ছা কল্পনা করো, এই ধরনের কোনো একটা ছাড়পত্র যদি দেওয়া যেত, আমার মনে হয় খুব দ্রুত আমরা একটা অসম্ভব সুন্দর, সোনালী, শুভ্র, আলোয় আলোকিত বাংলাদেশ পাবো। সো হ্যাপিনেস তোমার কল্পনা, তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার সাথে নিহিত, সম্পর্কিত। আর ছোটখাটো চাওয়া পাওয়া, কিছু পাওয়া যাবে, কিছু পাওয়া যাবে না, এটা পৃথিবীর বাস্তবতা। কিন্তু যতটুকু পেলাম সেটাই কিন্তু শক্তি, সেটার উপরে কাজ করতে হবে। কি পেলাম না সেটা চিন্তা করলে সামনে আর এগোনো যাবে না। আসলে ঠিক তাই। আমিও ভাবছিলাম যে আমাদের অন্তত সিলেবাসে কল্পনা শক্তির উপর বেস করে কোনো একটা সিলেবাস থাকা উচিত ছোটবেলা থেকে। তা তো বটেই। ওয়েল স্যার, আমাদের কিন্তু অলরেডি একজন লাইনে আছে, আমরা সেই লিসেনারের কাছে চলে যাই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন, আপনার নাম বলুন এবং কোথা থেকে বলছেন? আমি ফরিদ বলছিলাম, রংপুরের মিঠাপুকুর থেকে। সবাইকে রংপুরে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? শুভ নববর্ষ। শুভ নববর্ষ ভাই। জি বলেন ভাই। ভাই আপনি আজকে একটা ইতিহাস গড়াই দিলেন সুরমান আলীকে নিয়ে। একদিকে যে সে জন্মান্ধ, অন্যদিকে সে অরফান। আচ্ছা, আমি সেদিন চাইছিলাম যে ফার্স্ট লিসেনারটা আমি হব, কিন্তু সুরমান আলী হওয়াতে আজকে মনে হলো যে তার হওয়াটাই আগে উচিত ছিল। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তো ভাই আমি চাই যে এরকম অরফানদেরকে নিয়ে এফএম এর মাধ্যমে, যদি আমাদের, আপনি জানেন যে আমারও একটা অরফানদেরকে নিয়ে সংগঠন আছে। ফরিদ ভাই, আমি একটু ইন্টারাপ্ট করছি। ফরিদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন?
আমি একটু ইন্টারাপ্ট করি, আপনার এখানে সম্ভবত একটা রেডিও চালু আছে, ওটা অফ করেন, আদারওয়াইজ আমাদের এখান থেকে এটা ইকো হচ্ছে, আপনার কথাটা স্পষ্টভাবে আমরা শুনতে পাচ্ছি না। আপনার এখানে যে রেডিওটা আছে ওটা অফ করে দিয়ে আপনি অবশ্যই নির্দ্বিধায় কথা বলে যান প্লিজ। হ্যালো, জি বলেন ফরিদ ভাই, আমরা শুনতে পাচ্ছি এবার। মানে ফরিদ, তুমি কি ইয়াং বাংলা অ্যাওয়ার্ড পেয়েছো সেই ফরিদ? জি ভাই, জি জি, আমি ফরিদ। ও আচ্ছা, ফরিদ আমাদের বঙ্গবন্ধুর দহিত্র, মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান সজীব ওয়াজেদ জয়ের হাতে গত বছর ইয়াং বাংলা অ্যাওয়ার্ড পেয়েছে। সে রংপুরে এতিমদেরকে নিয়ে একটি সংগঠন পরিচালনা করে এবং এই ছেলেমেয়েদেরকে লেখাপড়া শেখানো, তাদের পরবর্তীতে কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেই কাজে সে নিজেকে নিয়োজিত করেছে। ইজ এ ইয়াং ব্রাইট ম্যান। তো আমার এই অনুষ্ঠানে আমি শুধুমাত্র তোমাকে অনেক অনেক সাধুবাদ এবং অনেক শুভকামনা তোমার জন্য থাকলো, এবং তোমার প্রতিষ্ঠানে যারা এতিম আছেন তারা বোধহয় এখন আর নিজেদেরকে এতিম মনে করে না তোমার কারণে, সুতরাং তাদেরকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এই যে সুরমান আলীর জন্য আপনি যেটা করলেন, হ্যাঁ, এটা আসলে মানে একটা ইতিহাস সৃষ্টি করলেন আজকে আপনি। এটা আমার খুব ভালো লেগেছে ভাই। তো আমি আনফরচুনেটলি ফরিদ ভাইয়ের নাম্বারটা কেটে গেল, কলটাই কেটে গেল। ওয়েল ফরিদ ভাই, আপনার মেসেজটা আসলে আমাদের কাছে পৌঁছে গেছে। আমি মনে করি যে স্যার আসলে বুঝতে পেরেছেন যে ফরিদ ভাই শেষ পর্যন্ত কি বলতে চেয়েছিল, এবং আমরা কথা বলছিলাম হ্যাপিনেস এবং ড্রিম নিয়ে, হাউ ক্যান উই কোলাবোরেট টুগেদার। এবং খুব চমৎকার করে স্যার আসলে বলছিলেন, এত সুন্দর উদাহরণ দিয়ে বলছিলেন। আর দেখতে পাচ্ছি স্যার অলরেডি আমার কাছে আরও ফোন আসছে। ফ্রেন্ডস, আপনারা কিন্তু কোথাও, হ্যাঁ জি জি স্যার প্লিজ। দেখেন, বসনিয়া হার্জেগোভিনার কথা আমরা অনেক শুনেছি। আমরা জানি যে সেখানে এথনিক ক্লেন্সিং হয়েছিল, অর্থাৎ জাতি নিধনের একটা প্রক্রিয়া চলেছিল। জি জি। বাংলাদেশের রাজনৈতিক সামাজিক ইতিহাসের রূঢ় বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশে দুঃখজনক হলেও ইতিহাস নিধনের একটা প্রক্রিয়া চলেছিল। অর্থাৎ যেই স্বপ্ন বা যেই আকাঙ্ক্ষাকে লালন করে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল, জি, এবং এই স্বপ্ন বুননের পিছনে যার সবচেয়ে বেশি ভূমিকা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হি ওয়াজ এ ড্রিম উইভার। তিনি স্বপ্ন বুনন করতে পারতেন। সাধারণ মানুষ নকশি খাতা বুনতে পারে, তিনি স্বপ্ন বুনতে পারতেন। তো এই যে স্বপ্নকে লালন করে এত লক্ষ মানুষের ত্যাগ, তার মধ্য দিয়ে একটা নতুন সার্বভৌম স্বাধীন দেশ, এবং সেখানকার অলিতে গলিতে প্রত্যেকটা গ্রামে গঞ্জে হাটে বাজারে স্বপ্নের যে ছড়াছড়ি, যে আমরা পরাস্ত কৃষককুল অথবা শ্রমজীবী মানুষের জনপদী আর থাকবো না, আমরা সাবসিস্টেন্স ইকোনমি থেকে বেরিয়ে এসে সেকেন্ডারি ইকোনমি অর্থাৎ ম্যানুফ্যাকচারিং শিল্পোন্নত একটি জনপদে রূপান্তরিত হব, সেখান থেকে টার্সিয়ারি লেভেল অর্থাৎ একটা সেবা নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হবে, এই যে স্বপ্ন, জ্ঞান নির্ভর একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, এই স্বপ্নটা 1975 সালের 15 আগস্টের পরে পর্যদস্ত হয়েছিল। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, আমি যেটা সত্য সেটা ইতিহাসের কথা বলার চেষ্টা করছি। আজকে আবার নতুন করে কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমরা আবারও জ্ঞান নির্ভর সমাজ, জ্ঞান নির্ভর দেশ, তথ্য প্রযুক্তিতে শক্তিমান একটি জনপদ, জনশক্তি, এবং একই সাথে সেবা নির্ভর অর্থনীতি, শিল্প নির্ভর অর্থনীতি, সেদিকে এগিয়ে যেতে পারছি। আজকে সমস্ত পৃথিবীর 11তম রেমিটেন্স আয়কারী দেশ বাংলাদেশ, নট এ ম্যাটার অফ জোক। সমস্ত পৃথিবীর 2য় বৃহত্তম রেডিমেড গার্মেন্টস প্রস্তুতকারী দেশ বাংলাদেশ। এবং আমার কাছে মনে হয় যে 46 বছর আগে ঘটে যাওয়া যেই অন্যায় অপরাধ, হত্যাকাণ্ড, অত্যাচার, হনন, ধর্ষণ, তার বিচারও যে আমরা করতে পারি এবং এর মধ্য দিয়ে বিচারহীনতার যে সংস্কৃতি তাকে যে আমরা বিদায় জানাতে পারি এবং এর মধ্য দিয়ে ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারি, এই এক একটি অনন্য উদাহরণের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের সামগ্রিক যে স্বপ্ন, অ্যাগ্রিগেট ড্রিম বা অ্যাসপিরেশন রাদার, সেটার দিকে এগিয়ে যাচ্ছি। সো যখন সকলে মিলে আমরা একটা স্বপ্ন দেখব, তখন সেটাকে বাস্তবে রূপান্তরিত করাটা হবে অনেক সহজ। আর কখনো খুবই একাকী কোনো মুহূর্তে যখন আপনি আমরা সকলে চিন্তা করব যে আমাদের সামগ্রিক মহৎ চিন্তাগুলো, মহৎ স্বপ্নগুলো সফল হয়েছে, তখন আমার মনে হয় কিছুটা হলো আমরা নিজেদেরকে বেশি সুখী মনে করব। এবং আমার কাছে লাগে যে বাংলাদেশের ইতিহাসে
1971 সালের 16ই ডিসেম্বরটা ছিল সবচেয়ে সুখের দিন অনেক মানুষের জন্য। আসলে তাই। কারণ বহু মা তার সন্তানকে যুদ্ধ করার জন্য আত্মত্যাগ করেছেন, সাহস দিয়েছেন। বহু বোন তার ভাইকে রক্ষা করার জন্য নিজের সম্ভ্রম বিলিয়ে দিয়েছেন। বহু ভাই তার আরেক ভাইকে রক্ষা করার জন্য অবর্ণনীয় অত্যাচার সহ্য করেছে। সো আই গেস আমাদের প্রতিটা মুহূর্তে, যে আজকে আমরা বলছি নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন আমরা জানাচ্ছি, প্রতিটা সামগ্রিক জায়গায়, বৃহৎ জায়গায় আমাদের একটা কালেকটিভ একতাবদ্ধ একটা স্বপ্ন থাকা দরকার। আসলে ঠিক তাই। থ্যাংক ইউ স্যার। আমাকে খুব মানে কি বলবো, ব্যথিত বদনেই বলতে হচ্ছে যে আমাকে এখন একটা কমার্শিয়াল ব্রেক নিতে হবে। ছোট বন্ধুরা, ব্রেক, ছোট ব্রেক। আমরা চলে যাচ্ছি ব্রেকে এবং ফিরে আসবো অবশ্যই একজন কলারকে নিয়ে। ওয়েলকাম ব্যাক। আপনি টিউন করে আছেন বাংলাদেশের বৃহত্তম এফএম রেডিও নেটওয়ার্ক ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন। এনি রয়েছে আপনার সাথে এই মুহূর্তে চলছে অবশ্যই কল রাশেক, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাশেক রহমান স্যার। স্যার, আমাদের কাছে কিন্তু ফোনের বন্যা চলে এসেছে, এবং আমি আজকে দেখতে পাচ্ছি যে আমাদের রংপুর এরিয়া থেকে অনেক বেশি কল আসছে এবং সবাই অনেক সাধুবাদ জানাচ্ছেন। এবং পাশাপাশি আরও একটা বিষয় আমি খেয়াল করেছি, মানে স্যার অনেস্টলি আমাদের রংপুরের লিসেনাররা কিন্তু ঢাকা এফএম এর সাথে অনেক বেশি অ্যাক্টিভ। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা। অবভিয়াসলি তারা, আমার দেখা যায় আমাদের রেগুলার যে শোগুলো থাকে সেখানেও এসএমএস আসে, সেই এসএমএস এর মধ্যে ম্যাক্সিমাম থাকে হচ্ছে রংপুরবাসীরাই বেশি এগিয়ে। আচ্ছা, সো আমাদের আরো একজন লিসেনার আছে, আমার মনে হয় যে স্যার আমরা লিসেনারের কাছে Sure. চলে যাই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রিজন পাত্র বলছি জাফলং থেকে। আপু? ওকে। জাফর থেকে। জি, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? জি, আছি ভালো। শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই আপনাকে। আপনাকে অনেক অনেক শুভ নববর্ষ। আপনি কি আমাদের প্রোগ্রাম শুনছেন? কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে ভাইয়া, এর জন্য ফোন দিলাম। এই প্রথমবার শুনছি আজকে, তার জন্য। তাই? তা আপনি কি হতে চান? আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন ভাইয়া আজকে প্রথম শুনছি তো, তার জন্য আজকে একটু মনটা বলতে চাইছে না কিছু, পরবর্তীতে শুনলে আমি আপনার কাছে কিছু চাইবো, বলবো। তাই? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে সেই আশায় থাকলাম, আপনি আবার ফোন করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ রিটার্ন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল স্যার, আসলে আমার এই আসলে- কথা একটু আমি কথা বলি স্যার। আমার মনে হচ্ছে যে ছোটবেলায় গল্প শুনেছিলাম না, ফেরি টেলস, যে এমন ছিল, দেয়ার ইজ সামওয়ান, উই নিড টু মেক সাম উইশ অ্যান্ড উই ক্যান, সামওয়ান ইজ দেয়ার টু ফিল আপ অল স্টাফ। তো আমার কাছে ঠিক এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমি এখন ফেরি টেলে আছি, এবং আমারও ইচ্ছে করছে কিছু না কিছু স্বপ্নের কথা, আমারও কিছু তো চাইতে তোমার ইচ্ছে স্বপ্নের করছে। কথা বলো, তুমি কি হতে চাও? ওয়েল, আমার তো স্বপ্ন অনেক বড়। আমি আসলে সত্যি কথা বলতে আমি একজন সফল বিজনেসম্যান হতে চাই, আমি বিজনেস ম্যাগনেট হতে চাই। ইটস নট দ্যাট ম্যান অর ওম্যান অর গার্ল। মানে তুমি বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেট হতে চাও, এক্স্যাক্টলি। কিন্তু এন্টারপ্রেনার হতে চাও না। হ্যাঁ, এন্টারপ্রেনার থেকেই তো আমাকে হতে হবে, আদারওয়াইজ আমি তো স্টার্ট করতে পারছি না। আমি একটা ছোট ঘটনা বলবো জি তোমাকে। প্লিজ প্লিজ। আমার ভাতিজি, জি। তার বয়স যখন 4, তখন সে ঘোড়া চালানো শিখবে, তার শখ। তা আমার বড় ভাই তাকে একজন ভদ্র মহিলার কাছে নিয়ে গেল, শ্বেতাঙ্গ, হোয়াইট আমেরিকান মহিলা। আচ্ছা। তিনি ঘোড়া চালানো শেখান। তা আমিও সাথে গিয়েছি। তো আমার ভাতিজিকে তার ইনস্ট্রাক্টররা যখন শেখাচ্ছে, তখন ওই ভদ্র মহিলা একটু ফ্রি ছিলেন। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি ঘোড়া চালানো শেখান কেন? তা তিনি বললেন যে দেখেন, আমি তো পলিটিক্যাল সায়েন্সে পড়তাম, সুরমান আলীর মতোই, ওকে। এবং সে ক্যালিফোর্নিয়া একটা খুব নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্সও করেছে। বাট ছোটবেলা থেকে তার ঘোড়া খুব পছন্দ ছিল। তার বাবা তাকে একটা ঘোড়া, পনি যেটাকে বলে, উপহার দিয়েছিলেন। আচ্ছা। কিন্তু কালের পরিক্রমণে তিনি ভাবলেন যে পলিটিক্যাল সায়েন্সে পড়ালেখা করবেন, শিক্ষকতা করবেন, এই ধরনের ব্যাপার, এবং শিক্ষকতা তিনি শুরুও করেন। কিন্তু একটা সময় গিয়ে তার ওই শৈশবকালের যে শখ ঘোড়া চালানোর বা ঘোড়ার পরিচর্যা করার যে ব্যাপারটা, সেটা তাকে এতটাই তাড়িত করে যে সে তার শিক্ষকতার জীবনকে পরিত্যাগ করে আবারও তার গ্রামের বাড়িতে এসে ওই যে একটা ঘোড়া, সেটা দিয়ে ঘোড়া চালানো শুরু করলো এবং শেখানো শুরু করলো। তো একটা ঘোড়া থেকে দুটো, দুটো থেকে তিনটা, তো এমন একটা পর্যায়ে সে চলে গেল তার ভাষ্য অনুযায়ী, যেখানে আজকে তার সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে 12টা
ঘোড়া চালানোর প্রশিক্ষণ কেন্দ্র আছে। তো এই ঘটনা আমি তোমাকে এই কারণে বললাম, ব্যবসা করা, কোনো কিছু কেনা কম দামে আর সেটাকে বেশি দামে বিক্রি করা কাজটা সহজ, কিন্তু যখন তোমার ভালো লাগা ভালোবাসার কোনো বিষয় বৃত্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ ব্যবসায় রূপান্তরিত হবে, এবং সেখানে যখন উদ্যোক্তার যেই প্রকার প্রকৃতি তা বহিঃপ্রকাশ ঘটবে, জি জি, তখন সেটা হবে মহৎ কাজ। সুতরাং সাকসেসফুল বিজনেসম্যান হলাম, বিজনেস ম্যাগনেট হলাম, অনেক টাকা পয়সা আয় করলাম, এটা একটা দেখার অবশ্যই একটা অ্যাভিনিউ, বাট পাশাপাশি আমার যা করতে ভালো লাগে তাকে নিয়ে আমি এগিয়ে গেলাম, সেখান থেকেও কিন্তু প্রচুর অর্থ আয় করা সম্ভব। সুতরাং আয়ের থেকে অথবা মুনাফা করার থেকে আমার যা করতে ভালো লাগে সেটাকে যদি আমরা বেশি প্রাধান্য দিই, তাহলে আমার মনে হয় ব্যবসায়ী হওয়াটা অনেক বেশি সহজ থেকে সহজতর হয়। বাহ। বিল গেটসের জন্য তো আসলে অর্থ আয়টা বড় ব্যাপার ছিল না, তার জন্যে কম্পিউটারের জগৎটাকে এর ভিতরে একটা বৈপ্লবিক পরিবর্তন আনাটা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। রাইট। কিন্তু তিনি আজ সত্যি পৃথিবীর সবচেয়ে ধনশালী ধনবান একজন ধনকুবের বটে। সুতরাং তার যে প্যাশন, সেটার সাথে যখন বৃত্তির সংমিশ্রণ ঘটে, তখন এটা একটা বিপ্লবে রূপান্তরিত হয় এবং এটা দিয়ে লক্ষ কোটি মানুষ উপকৃত হয়। ওকে, আমি ব্যাপারটা কিভাবে দেখি, অ্যামেজিং। আসলে সামটাইমস আমাদের কনসেপ্টে কোথাও না কোথাও হয়তো বা ভুল থাকে। তুমি রিচার্ড ব্র্যানসনের নাম শুনেছো? Yes, ভার্জিন obviously. রেকর্ডসের। তার স্কুলের হেডমাস্টারকে একদিন নিয়ে আসা হলো টেলিভিশনে এবং জিজ্ঞাসা করা হলো যে রিচার্ড ব্র্যানসন ছাত্র কেমন ছিলেন। তো তিনি বললেন খুব একটা ভালো ছিলেন না, কিন্তু অসম্ভব চতুর। ওকে, এবং একদিন উনি পুলিশের কাছ থেকে ফোন কল পেলেন যে রিচার্ড ব্র্যানসন নামে একজন ওই স্কুলের ছাত্র, তিনি ধৃত, গ্রেপ্তার করার অবস্থায় আছেন। কি অন্যায় তার? তিনি ফ্রান্সে গিয়ে অল্প দামে গানের রেকর্ড, তখন রেকর্ড পাওয়া যেত, রেকর্ড কিনতেন আর সেটা লন্ডনে এসে বা ইংল্যান্ডে এসে বেশি দামে বেচতেন। ওকে, কারণ শুল্কের একটা তারতম্য ছিল, ফ্রান্সে রেকর্ডের উপর শুল্ক ছিল কম ওকে, আর ইংল্যান্ডে ছিল বেশি। সুতরাং এই যে ব্যবধান, এটা দিয়ে উনি অর্থ আয় করতেন, কিন্তু তার বয়স ছিল মাত্র 14 কি 15। ওকে, তো এই যে রিচার্ড ব্র্যানসন, সে হেডমাস্টার গেল, তার বাবা মা গেল, তাকে ছাড়িয়ে নিয়ে আসলো। সেই রিচার্ড ব্র্যানসন কিন্তু ভার্জিন রেকর্ডস দিয়ে পৃথিবীতে একজন অন্যতম সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত নন। অর্থাৎ তার সঙ্গীতের প্রতি ছিল অদম্য একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা। সেই সঙ্গীত, সেই রেকর্ড, সেই সিডি কে রিলিজ করার মধ্য দিয়ে তিনি তার বৃত্তির কি বলে সংগঠন বা তার বহিঃপ্রকাশ তিনি ঘটালেন। এক্স্যাক্টলি স্যার। স্যার, আমার মনে হয় আরো একজন লিসেনার আমাদের জন্য ওয়েট করছে, আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, বলেন আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম মিজান টঙ্গী। আচ্ছা, কলরাস্টিক সাহেবের পায়ে আমার সালাম। উনি একটা ভালো মানুষের। থ্যাংক ইউ। আমি ক্যান্সার রোগে মারা যায় পরি। আমার একটা শিশু বাচ্চা, 2 বছর বাপ আছে, অসুস্থ অবস্থায় আছি, নির্ভর করছে। আমার বাচ্চারা লেখাপড়া করতে পারছি। তো আমি একটা মূলত কাপড়ের ব্যবসাটা নেই। তো যোদ্ধা সহকারী ছিলেন, যদি তার কোনো আওতা মুক্তিযোদ্ধা, এই আমার মিজান ভাই, আপনাকে নববর্ষের অনেক শুভেচ্ছা। আপনি আমাদেরকে ফোন করেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আমি আপনার কাছ থেকে জানতে চাই, যিনি ক্যান্সারে আক্রান্ত, তিনি কি কেমোথেরাপি পাচ্ছেন? তিনি কি রেডিয়েশন পাচ্ছেন? হ্যালো হ্যালো, আমি বলতে চাচ্ছি, যিনি ক্যান্সারে আক্রান্ত, প্রথমত তার কি ক্যান্সার হয়েছে? রক্তের জীবাণু পরীক্ষা নষ্ট। আমরা কি লাইনটা আবার লাগাতে পারি? কথা কিন্তু পরিষ্কার হচ্ছে না। ওনার নাম্বারটা কি উঠেছে? আচ্ছা, আপনার নাম্বারটা একটু দেন তো মিজান ভাই, আমরা আবার আপনাকে ফোন করি। নাম্বারটা একটু আমাদেরকে বলেন, নাম্বারটা বলেন। 01916 01916 ভাই ধীরে বলেন। 01916 না, আবার একটু ধীরে ধীরে বলেন মিজান ভাই, একটু ধীরে ধীরে নাম্বারটা বলেন। 0192599 হলো না তো স্যার, কথাটা বোঝা যাচ্ছে না। আমি জানি লাইনটা খারাপ, যদি আপনি আবার না আপনি আবার নাম্বারটা বলেন, আমি আপনাকে কল ব্যাক করছি। আপনি ধীর স্থির ভাবে আবার নাম্বারটা বলেন।
আমরা আপনার সাথে এখনই যোগাযোগ করবো। নাম্বারটা আবার বলেন। আচ্ছা, আমার নম্বর বলবো স্যার? জি প্লিজ প্লিজ। 0113 না, 57 দিস ইজ সো Double ফ্রাস্ট্রেটিং। এই বাংলাদেশের টেলিফোন কোম্পানিগুলা 1 কোটি লোককে লাইন দিতে পারে, সেই জায়গায় 5 কোটি লোককে লাইন দিয়ে। আচ্ছা মিজান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অল্প অল্প শোনা যাবে? আচ্ছা, আপনি কি আমাদের ঢাকা এফএম এর এসএমএস যে নাম্বারটা, সেটা কি জানেন? ঢাকা এফএম এ এসএমএস করতে হয় কোন নাম্বারে? বুঝতেছি না কথা। কলার আইডি আমাদের নেই একটু না? যোগাযোগ করতে বলেন। আপনার নাম্বারটা আমরা আসলে কোনোভাবেই রিকভার করতে পাচ্ছি না। আবার নাম্বারটা বলবেন একটু কাইন্ডলি। 0912599। এটা কিভাবে হচ্ছে? মাঝখানে নাম্বার তো বাদ পড়ে যাচ্ছে। না মানে আপনার এটা কি TNT নাম্বার? ল্যান্ড নাম্বার দিলেন? এটা কি টিএনটি নাম্বার দিলেন? হ্যাঁ, এটা আমার সবসময় নাম্বারটা। এটা মোবাইল না টিএনটি ভাই? আচ্ছা মিজান ভাই, আপনি আবার ট্রাই করার চেষ্টা করেন। আমি আপনার কথা শুনতে চাই, প্লিজ আপনি আবার করেন। লাইনটা কেটে দেন, উনি আবার ট্রাই করুন। এক্ষুনি আবার আপনি একটু ট্রাই করতে থাকেন যেন আপনার ভয়েসটা শুনতে পাই। এই যে দেখো, আমরা মানুষের সমস্যার কথা শুনতে চাচ্ছি, এটা তো একটা সমস্যা যে মোবাইলের নেটওয়ার্ক বাংলাদেশের অনেক জায়গায়, নেটওয়ার্ক সব জায়গায় আছে কিন্তু ঠিকমতো কথা বলা যায় না, কল ড্রপ করে। এই যে একটা মানুষ ইন নিড, সে যে তার সমস্যার কথা বলবে, তার ফ্রাস্ট্রেশনের কথা বলবে, সেটাও সে বলতে পারছে না। একটা নাম্বার রিট্রিভ করা যাচ্ছে না। ওয়াই? বিকজ অফ আওয়ার গ্রিড। যে আমরা 100 জনকে লাইন দিতে পারবো, সেই জায়গায় 500 জনকে লাইন দিয়ে রাখছি, তাহলে কলের কোয়ালিটি কিভাবে ভালো হবে? এক্স্যাক্টলি। সেই থেকে আমি আশা করব যে স্যার আপনি ফ্রাস্ট্রেটেড হবেন না। না, আমি ফ্রাস্ট্রেট হচ্ছি না, বাট এই মানুষটা তো বিপদ সংকুল অবস্থায় আছে। আমরা খুব চেষ্টা করছি এখনো মিজান ভাইয়ের সাথে কানেক্টেড হওয়ার জন্য। তো স্যার আমি 1 মিনিটের একটা বিরতি নেই, এই ফাঁকে আমি আরো একটু চেষ্টা করি নাম্বারটা Please, পাওয়া যায় okay, কিনা। thank you. জাস্ট 1 মিনিট পরে ফিরে আসছি আবারও। কল রাশিং। শুনছেন ঢাকা এফএম 90.4 এবং আমার সঙ্গে রয়েছেন যে বিশাল ব্যক্তিত্ব, এবং আমরা দুজনেই খুব কনসার্ন ছিলাম। রাশেক রহমান স্যার আমাদের সঙ্গে রয়েছেন, এবং কিছুক্ষণ আগে কিন্তু স্যার আমরা কথা বলছিলাম মিজান ভাই নামে একজন ভদ্রলোকের সঙ্গে, এবং তিনি কারো অসুস্থতার কথা বলছিলেন। তো মিজান ভাই, কোনোভাবেই আপনাকে আমরা রিচ করতে পারছি না বলে আপাতত আপনাকে আমি যেটা বলতে চাই, আপনি যদি এই মুহূর্তে রেডিও টিউন করে থাকেন এবং আমাদেরকে শুনছেন, তাহলে আপনি একটা নাম্বার নোট করে নিন। 09611336904। আবারও বলছি আমি নাম্বারটা, 09611336904। এই নাম্বারটিতে আপনি কল দিবেন। ওই মুহূর্তে আমাদের এই শোটি, মানে কল রাশেক না চললেও অন্তত আপনি যদি ফোন করে বলেন আপনি মিজান বলছেন এবং টঙ্গী থেকে বলছেন, তখনই আপনার সমস্যার কথা এবং আপনার ফোন নাম্বার পেয়ে আমরা সরাসরি স্যারের সাথে যোগাযোগ করব, এবং স্যার সেটা জানতে পাবেন এবং আপনাকে হেল্প করতে পারবেন। আমি Alright, শুধু sir. এতটুকু আনি বলতে চাই, জি স্যার। মিজান ভাই আপনি যে শুনেন, ক্যান্সার একটি অসম্ভব জটিল ব্যাধি। অনেক ক্ষেত্রেই চেষ্টা করে যার ব্যাধিটি হয়েছে বা রোগটি হয়েছে তাকে বাঁচানো যায় না, বাট আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এবং আমার ধারণা, আমি যদি ভুল না শুনে থাকি, এখানে একটা ছোট স্কুলে যাওয়া বাচ্চার জীবনের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে। আমি শুধু কল রাশেক ঢাকা এফএম এর মাধ্যমে আপনাকে এতটুকু জানান দিতে চাই যে যদি আপনার সাথে আমাদের যোগাযোগ স্থাপিত হয়, তাহলে যার এই অসুস্থতা, তার জন্য কেমো বা রেডিও থেরাপি বা অন্য যে কোনো সহযোগিতার জন্য যা যা করণীয় সেটা আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তার ভাগ্যে কি রেখেছেন আমরা জানি না, তবে মানুষ হিসাবে রোগকে পরাস্ত করার যেই চেষ্টা, যেই স্পৃহা আমাদের ভিতর নিহত, সেটা সর্বাত্মক প্রয়োগ আমরা নিশ্চিত করব এবং আমরা আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। আসলে বাংলাদেশে প্রতিনিয়ত ক্যান্সার খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, ডানে বামে প্রত্যেক দিকে ক্যান্সার, এবং আমার ধারণা ওনার ব্লাড ক্যান্সারে তিনি ভুগছেন। এটা খুবই দুরারোগ্য একটি ব্যাধি, বাট উই প্রে ফর হিজ রিকভারি। আমরা আশা করি
দোয়া করি যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন। স্যার আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমাদের এত 1.5 মিনিটসের মতো সময় আছে, আর অলরেডি আমাদের আরো একটা ফোন আছে, লাস্ট কলটা আমরা মনে হয় নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই বলেন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার শুনছেন। আমি ধানমন্ডি থেকে বলছি, আমি কামাল। জি কামাল ভাই বলেন। জি আসসালামু আলাইকুম কামাল ভাই বলেন। হ্যাঁ, রাশেদ স্যার আছে না? জি বলছি, আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুভ নববর্ষ। আমি একজন প্রতিবন্ধী, জি আমার 60 বয়স, আমি একটা হস্তশিল্প কাজ করি, টেলার। জি হ্যাঁ, আমার 2টা সন্তান আছে, কিন্তু আমার বর্তমানে মনে করেন চোখে একটা পর্দা পড়ছে, অপারেশন করা লাগবে, হুম, কিন্তু কিছুদিন পর হয়তো অন্ধ হয়ে যেতে হবে আর কি। এই জন্য 2টা ছেলে আছে তো। জি এখন এখানে তার কত কথা আর বলবো, যদি কোনোভাবে আমার সাথে কেউ যোগাযোগ করতো, যে আমি কিভাবে আছি, কোথায় আছি, যদি দেখতো, বুঝতোই। আমি যোগাযোগ কিন্তু অবশ্যই করব, আপনার টেলিফোন নাম্বারটা হ্যাঁ। অবশ্যই দিয়ে দেন। এইটাই টেলিফোন নাম্বার নাকি, এই যেটা আমি কল করছি? না ভাই, আপনার ফোন নাম্বারটা এটা লাইভে নিও না, আচ্ছা কলটা ওনাকে দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু আপনি লাইনে আপনি থাকেন। লাইনে থাকেন, আপনার নাম্বারটা নিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, অ্যানি, আমরা মনে হয় প্রোগ্রাম একদম শেষ দিকে। একদম আজকে সকালে আমার বাবা জি। তিনি অনেক দূর থেকে আমাকে একটা খুদে বার্তা, যেটাকে বলে SMS পাঠিয়েছেন নববর্ষের শুভেচ্ছা নিয়ে। আচ্ছা বার্তাটা হচ্ছে এমন, এটা আমার জন্য, তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড রাদার, এবং সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এবং সবচেয়ে বড় সমর্থনও বটে। তা আমার বাবা বলছেন যে জালালউদ্দিন রুমি একটা কথা বলেছিলেন যে when I was clever I wanted to change the world। আমি যখন চতুর এবং চালাক ছিলাম আমি পৃথিবীকে পরিবর্তন করতে চাইতাম, but when I became wise and prudent I wanted to change myself। আমি যখন বুদ্ধিমান হলাম তখন আমি নিজেকেই পরিবর্তন করতে চাই। তো এই কথাটা আমি আজকে এই কারণে বলছি, আমাদের সমাজে অনেক সমস্যা, সব সমস্যার সমাধান আমরা একা পারবো না, সকলকে মিলেই করতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীতে যে সত্যিকার পরিবর্তন আনতে হয়, সত্যিকার সুখ সমৃদ্ধি যে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে সবচেয়ে প্রথমে দরকার জালালউদ্দিন রুমির ভাষ্য অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করা। সুতরাং আমি আশা করি আজকের এই নববর্ষের দিনে, নতুন বছরের এই সুন্দর সন্ধ্যায়, সুন্দর রজনীতে আমরা প্রত্যেকটি বাঙালি সংকল্পবদ্ধ হব যে আমরা আমাদের অন্তর, আমাদের ভিতরটা পরিবর্তন করব, মানুষের প্রতি আরো সহানুভূতিশীল, আরো মানবিক হব। এবং ওই যে আমি বলি যে আমাদের স্বপ্নের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, সেই বাংলাদেশ আনয়ন, তাকে আলোকিত করার ক্ষেত্রে আমাদের সকলের নিজ নিজ ক্ষেত্রে যতটুকু করার, তা যত ন্যূনতমই হোক না কেন, ততটুকু আমরা করব। এই বলে আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানছি। সকলকে আবারও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, এবং আমি আশা করি আপনাদের প্রত্যেকটি স্বপ্ন, প্রত্যেকটি লালিত অভিপ্রায় বাস্তবতায় রূপান্তরিত হোক। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ স্যার। পুরো ঢাকা এফএম এর পরিবার থেকে আপনাকে ধন্যবাদ জানানো হচ্ছে, এবং আমার বন্ধুদেরকেও বলতে চাই যে আগামী শুক্রবার আবারও ঠিক রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত থাকছে কল রাশি। আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন, জানাবেন আপনার স্বপ্নের কথা, ভালো লাগার কথা, ভালোবাসার কথা। যে কোনো সমস্যার কথা বলতে পারবেন। রাইট রাইট রাইট